স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি মজবুত গণতন্ত্র? স্বাধীনতা দিবসের দিনে এই নিয়ে আমরা আলোচনা করব। রাজনীতিবিদরা তারা কি বলছেন, কোন চোখে দেখছেন এতগুলো দিন কেটে যাওয়ার পর ভারতবর্ষ ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে, আমরা কি পেলাম, কি না পাওয়া রয়ে গেল, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ, রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় এবং রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। জগন্নাথ দা, আমি একটু গণতন্ত্র 1947 বা তার আগের অধ্যায় এবং পরের অধ্যায়ের দিকে নজর দেওয়ার অনুরোধ থাকবে। খুবই প্রাসঙ্গিক আজকে আলোচনার বিষয়। 7 দশকের স্বাধীনতার পর আমরা প্রায় 76-77 বছর কাটিয়ে দিলাম এবং ভারতবর্ষ হয়ে রয়েছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যে আমাদের এই গণতন্ত্রের রাস্তা থেকে ভারতবর্ষ কখনো সরেনি এবং এর কন্টিনিউটি মেনটেন হয়েছে 1947 সালের পর থেকে। ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বা আগে পিছিয়ে স্বাধীনতা পাওয়া অন্যান্য দেশগুলির দিকে যদি তাকান তাহলে দেখবেন পাকিস্তানের গণতন্ত্র বলে কিছু নেই, কতবার সেখানে সামরিক শাসন জারি হয়েছে। বাংলাদেশের অবস্থা আজকে আপনি দেখুন, ইভেন শ্রীলঙ্কার কথা দেখুন, মালদ্বীপের কথা দেখুন, নেপালের কথা দেখুন, ভুটানে আজও রাজতন্ত্র, ওখানের গণতন্ত্র তো এখনও সেভাবে বিকশিতই হলো না। চায়নার কথা একদলীয় শাসন ব্যবস্থায় চলে। তার ফলে ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষের যে বিকাশ, একটা সময় খাদ্য সুরক্ষা, গরিবি হটাও এর স্লোগান দিয়ে যে দেশ শুরু হয়েছিল, সেই দেশ আজকে ভারতবর্ষ পঞ্চম অর্থনীতির দেশ বিশ্বের, যা বিশ্ব ব্যাংকই বলছে আমরা তৃতীয় অর্থনীতিতে পৌঁছাবো বলে আগামী 5 বছরের মধ্যে এখন বর্তমান সরকার দাবি করছে। তার ফলে আজকের দিনে রাজনৈতিক কুটকাচালির চেয়ে আমাদের মনে হয় আমরা সেই আলোচনাতেই নিজেকে ঠিক করে রাখি যে এই একটি ইভলভিং অ্যান্ড রিভলভিং যে ডেমোক্রেসির মধ্যে যে কখনো অ্যাবারেশন ছিল না তা না। এই গণতন্ত্রকে অনেক চ্যালেঞ্জেসের সামনে আমরা দেখেছি, অনেক এর মধ্যে পড়তে হয়েছে এবং তার সবচেয়ে বড় ঘটনা হচ্ছে জরুরি অবস্থা। 1975 থেকে 1977 সালের যে 2 বছরের জরুরি অবস্থা, যে জরুরি অবস্থা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবেই আমরা এখন দেখব। যে সময় সব কিছুকে, গণতন্ত্রের সমস্ত সিস্টেমেটিক যে পিলারগুলো রয়েছে বা যা ইনস্টিটিউশনগুলোকে রয়েছে সেগুলোকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার যে জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হিসেবে, তার কাকা ছিলেন জাস্টিস হংসরাজ খান্না। তিনি সেই সময় আমার বন্ধুবর আশুতোষ বলছিলেন প্রতিষ্ঠানকে ধ্বংস করার কথা। তো জাস্টিস হংসরাজ খান্না সেই সময় ইমার্জেন্সির সময় লোন ডিসেন্ট নোট দিয়েছিলেন, যে যা ভারতবর্ষে হলো 76 সালে সেই সুপ্রিম কোর্টের বিখ্যাত জাজমেন্ট, তাতে লোন ডিসেন্ট নোট দিয়েছিলেন। তাই তিনি সিনিয়র মোস্ট জাস্টিস হওয়া সত্ত্বেও ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফেরার পর তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেননি। এবং কিভাবে অ্যাবারেশন এসছে, 134 বার এখনো পর্যন্ত ভারতবর্ষে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, যার সিংহভাগ প্রায় 90-91 বার কংগ্রেস করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আম্বেদকরের সংবিধান যখন 50 সালে গৃহীত হলো, আম্বেদকর ধারা 356কে বলেছিলেন এটা একটা ডেড লেটার হিসেবে সংবিধানে গৃহীত হোক। কংগ্রেস 50 সালে হলো, 51 সালে প্রথম তার প্রয়োগ করলো পাঞ্জাবে। এবং পাঞ্জাবে কেন 356 প্রয়োগ হয়েছিল জানেন? পাঞ্জাবে কংগ্রেসের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ফলে কে মুখ্যমন্ত্রী হবে তা ঠিক করা যাচ্ছিল না। এবং আরও আমার বন্ধুবর ভাই শতরূপ রয়েছে, 59-এ প্রথম পলিটিক্যাল ক্যাজুয়ালিটি হলো ইএমএস নামরুদ্দিপাদের সরকারের কেরালে একটা নির্বাচিত সরকারকে কংগ্রেস ভেঙে দিল। এভাবে 91 বার সরকার ভেঙেছে। সবচেয়ে বেশিবার রাষ্ট্রপতি শাসনে আছে জম্মু কাশ্মীর। গণতন্ত্রের পক্ষে তা বাধা, তা চ্যালেঞ্জ। এবং আরও যে চ্যালেঞ্জ তা কিন্তু দেখুন, আমাদের মধ্যে যে ইকোনমিক ডিসপ্যারিটি ছিল, আমাদের মধ্যে যে সোশ্যাল ইনইকুয়ালিটি রয়েছে, গণতন্ত্রের বিকাশ তো শুধুমাত্র প্রতি 5 বছর অন্তর নির্বাচন হচ্ছে, অর্থনীতির বিকাশ হচ্ছে তা না। এই গণতন্ত্র, এই স্বাধীনতা সর্বব্যাপী হচ্ছে কিনা, সর্বস্পর্শী হচ্ছে কিনা, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং যে 14 থেকে 19-এর কথা বা 19 থেকে 24-এর কথা এবং 24 থেকে 29-এর কথা আশুতোষ বললেন, আমার কংগ্রেসের বন্ধু, আমি শুধু স্মরণ করাতে চাই যে এই সময়ের মধ্যে ওই বিশ্বব্যাংকের নিরিখেই 25 কোটি মানুষ দরিদ্র সীমার উপরে উঠে এসেছেন। যে কংগ্রেস একসময় গরিবি হটাওয়ের কথা বলতো, 25 কোটি মানুষকে গরিবি রেখার থেকে তুলে নিয়ে আসা নরেন্দ্র মোদীর কৃতিত্ব। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের জন্য জনধন অ্যাকাউন্ট, ব্যাংকের খাতাটা খুলেছে এত মানুষের। এনার্জি সিকিউরিটি, বাড়িতে উজ্জ্বলা গ্যাস পৌঁছেছে, রাস্তা, পাকা বাড়ি,
এবং সেই সঙ্গে থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলিরও যাবতীয় যে স্বাধীনতা তার ওইভাবে যোজনা কমিশন থেকে নীতি আয়োগ, মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। যোজনা আয়োগ ছিল পুরোপুরি সরকার পোষিত, সরকার সংরক্ষিত একটি প্রতিষ্ঠান। এখন নীতি আয়োগের কাজ অ্যাডভাইজারি রোল, মানে যে যার ফলে কি হচ্ছে, আজকে পশ্চিমবঙ্গেও কি প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কথা শুনে মুখ্যমন্ত্রী তার সরকার চালাচ্ছেন। তার ফলেতে যে কন্টিনিউটি, এবং কন্টিনিউটি ভারতবর্ষের ডেমোক্রেসির বিউটি কি দেখুন, যে রিজিওনাল ইমব্যালেন্স ছিল, সেই রিজিওনাল ইমব্যালেন্সগুলোকে কাটানো এটা একটা ইভলভিং ডেমোক্রেসির মূল কাজ। মনমোহন সিং বলেছিলেন লুক ইস্ট পলিসি, নরেন্দ্র মোদী এখন বলছেন অ্যাক্ট ইস্ট পলিসি, একই পলিসি। প্রথম ভারতবর্ষে তৈরি হয়েছিল ফুড ফর ওয়ার্ক, কাজ, অর্থাৎ গরিব মানুষ সে কাজের বদলে খাদ্য পাবে। তারই তো একটি মডিফাইড রূপ হচ্ছে MGNREGA, 100 দিনের কাজ। তো তার ফলেতে এই যে কন্টিনিউটি ভারতবর্ষ গ্রহণ করতে চেয়েছে, ইলেকশনের স্যাংটিটি বজায় করে একের পর এক ইলেকশন তৈরি করতে পেরেছে। বিরোধীরা ভারতবর্ষের ইলেকট্রাল সিস্টেম নিয়ে নানা কথা বলতে পারে, কিন্তু কোনো বিরোধী দল এখনো পর্যন্ত বলেনি যে নির্বাচন ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাই। এমনকি আমার জেনারেল ফিল্ড মার্শাল মানেকশার কথা মনে পড়েন, তার বিখ্যাত ইন্টারভিউ, যে মিসেস গান্ধী তাকে ডেকে বলেছিলেন যে মানেকশার ইচ্ছা আছে কিনা তাকে সরিয়ে এখানে সেনা শাসন করা। মানেকশার উত্তর এটাই ছিল যে ভারতীয় গণতন্ত্রের যে পার্ট, সেই ভারতীয় গণতন্ত্রের পার্ট এটাই হচ্ছে যে একজন আর্মি অফিসার, একজন আর্মি ফিল্ড মার্শাল, এ যাবৎকালের সর্বোচ্চ সেনা সর্বাধিনায়ক, তার কখনো ইচ্ছা হতে পারে না একটা ইলেক্টেড গভর্নমেন্টকে ফেলা। কিন্তু উল্টো দিক থেকে নানা অ্যাবারেশন, নানা প্রতিবন্ধকতা, নানা চ্যালেঞ্জের মধ্য দিয়েও আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের মূল এবং মোদ্দা কথা যেটা হচ্ছে যে গণতন্ত্রকে ইন কন্টিনিউয়াম একইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। গণতন্ত্রের মূল ভিত্তির ডিবেট অ্যান্ড ডিসকাশন সেটাও চলবে, গণতন্ত্রও এগোবে। কংগ্রেস, আশুতোষ। কংগ্রেস বা বাকি সবাই তো জানে যে আমরা স্বাধীন হয়েছিলাম 1947 সালে, কিন্তু বিজেপি কিছুতেই মানতে চায় না। কি করবো বলুন তো? তারা ভাবে 2014 সালে তাদের স্বাধীনতা এসেছে। এবং সবথেকে বড় কথা, আজকে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা আলোচনা হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা করতে গেলে আমি বা আপনি বা আমরা যারাই এখানে বসে আছি, আমরা সবাই মিলে যদি গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্রের সঙ্গে আছি বললে তো হবে না। দেশটা কীভাবে চলছে, দেশটা কে চালাচ্ছে? নরেন্দ্র মোদী সরকার। 2014 সালের পরে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের নেতা রাহুল গান্ধী বহুবার বলেছেন যে গণতন্ত্রকে বাঁচানোর জন্যে যারা গণতন্ত্রকে রক্ষা করে বা প্রতিটা পদক্ষেপে তাদেরকে প্রতিফলিত করে, তারা হচ্ছে গণতান্ত্রিক কিছু ইনস্টিটিউশন, কনস্টিটিউশনাল বডি। যেরকম আপনাকে বলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আজকের হাল হকিকাত কি আপনারা দেখতে পাচ্ছেন? ডিমনিটাইজেশন হলো, কালো টাকা নাকি প্রচুর বাইরে ঘুরছে। কংগ্রেস নাকি গোটা পৃথিবীতে কালো টাকা রেখেছে এবং নরেন্দ্র মোদী দায়িত্ব নিয়ে নিয়েছিল ডিমনিটাইজেশনের নাম করে সমস্ত কালো টাকা ফেরত আসবে, কিন্তু কেউ দেখতে পায়নি কালো টাকা। তার মানে এই যে অভিযোগ করে, কংগ্রেসের ওপরে অভিযোগ করে দেশটাকে লাইনে দাঁড় করিয়ে দিল, 100টা মানুষ মারা গেল, নরেন্দ্র মোদীকে কিন্তু আমরা কিছু বলতে শুনিনি, অমিত শাহকে কোনো কথা বলতে শুনিনি। এই গোটা রিজার্ভ ব্যাঙ্কটার ডেপুটি ডাইরেক্টর মিস্টার আচার্য কি কথা বলেছিলেন আপনাদের মনে আছে? যে গভর্নমেন্ট ইম্পোজ করছে পলিসি রিজার্ভ ব্যাঙ্কের ওপরে। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্ক গেল, তারপরে এলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নজিরবিহীন ঘটনা, প্রেস কনফারেন্স করছে জাজেরা, 3 জন জাজকে আমরা দেখলাম প্রেস কনফারেন্স করতে। কনস্টিটিউশনাল বডিগুলোর কি হচ্ছে? এবং এই যে কেস, সুপ্রিম কোর্টে যে কেস বিভিন্ন বেঞ্চে দেওয়া হয়, সেখানেও পর্যন্ত মোদি এবং তার যারা অনুগামী তাদের একটা পলিসি রয়েছে, সেখানে কেসকে বন্টন করার পলিসি। এবং তৃতীয়, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, সেখানেও আমরা দেখলাম সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের ওপরে আক্রমণ। কি করে? যে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনে কে থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব মোদী সরকার নিয়ে নিয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে যেটা সবথেকে প্রাসঙ্গিক, যেটা রাহুল গান্ধী আজকে প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, মহারাষ্ট্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিভাবে বিজেপির একটা ফ্রন্টাল অর্গানাইজেশন, বিজেপির একটা মধ্যমণি হয়ে কাজ করেছে বিজেপিকে জেতানোর জন্যে, ভোট কি করে করেছে, রিগিং করছে ইলেকশন কমিশন, এটা মানুষ আজকে দেখেছেন এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা আলোকপাত করেছেন রাহুল গান্ধী এবং মানুষের কাছে পৌঁছেছেন। আপনার কথায় আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে, বিস্তারিতভাবে এই পুরো বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন।
শতরূপ। দেখুন, আজকে যেটা মোশন আমি সবার আগে বলছি, আমি তার সাথে সম্মত। আমি বা আমার দল, আমাদের গণতন্ত্রের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, যেটা মজবুত গণতন্ত্র। তা নিশ্চয়ই সেই গণতন্ত্রের মধ্যে ত্রুটি আছে, সমালোচনার জায়গা আছে। সমালোচনাগুলো গণতন্ত্রকে দুর্বল করার জন্য নয়, গণতন্ত্রকে আরও মজবুত করার জন্য। যারা আমরা দেশকে ভালোবাসি সেই সমালোচনা আমরা করবো অ্যাক্রস পলিটিক্যাল পার্টিজ। আমি এখানে অটল বিহারী বাজপেয়ীর একটা লাইনকে স্মরণ করতে চাই। উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমাদের প্রত্যেকের, মানে বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে, যে আমাদের, তখন উনি প্রধানমন্ত্রী, যে আমাদের প্রত্যেকের মানে পন্থায় ফারাক থাকতে পারে, কিন্তু আমাদের ইন্টেনশনে ফারাক থাকলে একে অপরকে সন্দেহ করলে হবে না। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এক, দেশের ভালো করা। কোন পথে দেশের ভালো হবে তাই নিয়ে আমাদের মধ্যে পথের অমিল রয়েছে। সুতরাং এই একটা জায়গাতে আমাদেরকে একমত হতে হবে। আমি সেই জায়গা থেকেই বলছি যে সুতরাং আমরা প্রত্যেকে যারা সমালোচনাও করি, আমরা চাই আরও উন্নত একটা দেশের জন্যই সমালোচনা করা। কিন্তু আমি একমত এখানে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের আশপাশের দেশে আমরা বারবার সেনা অভ্যুত্থান দেখেছি, সেনা শাসন দেখেছি, সব কিছু দেখেছি। সেখানে আমাদের দেশ কখনো, এমনকি আমাদের দেশে আমরা প্রধানমন্ত্রীর মৃত্যু দেখেছি, খুন দেখেছি। কখনো ইন্দিরা গান্ধী, কখনো সেই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। তাদের অ্যাসাসিনেশনের পরেও আমাদের দেশের গণতন্ত্র সেনাবাহিনীর হাতে চলে যায়। এটা 100বার আমাদের দেশের গণতন্ত্রের একটা জোর। এবং তার জন্য শুধুমাত্র যে যখন সরকারে থেকেছে তা নয়, যে যখন বিরোধীতে থেকেছে তাদেরও এখানে আমার ধারণা একটা মিলিত কৃতিত্ব রয়েছে। যে যারা বন্দুকের নলের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে বাদ দিয়ে ভারতের সংবিধানের প্রতি কমিটেড থেকে যে দল রাজনীতি করে, যখন তারা ভোটে পরাজিতও হয়েছে, যখন বিরোধী পক্ষেও তারা থেকেছে, তারাও তখন পরাজয়টাকে মাথা পেতে মেনে নিয়েছে এবং গণতন্ত্রের যে একটা প্রবাহমানতা, সেই প্রবাহমানতার সঙ্গে থেকেছে। হ্যাভিং সেড দ্যাট, আমি এখানে দু একটা কথা এখানে বলতে চাই। এমার্জেন্সির কথা আমি অত্যন্ত খুশি জগন্নাথ দা মেনশন করলেন। এমার্জেন্সি থেকে যদি আমাদেরকে কিছু শিখতেই হয়, সত্যি গণতন্ত্রের, ভারতের গণতন্ত্রের যে প্রবাহমানতা, তাতে যদি একটা স্পিড ব্রেকার হিসেবে আমরা ধরি ইন্দিরা গান্ধীর আমলের এমার্জেন্সিকে, এমার্জেন্সি কিন্তু তাহলে আমাদেরকে এইটা বলে দেয় যে অগণতন্ত্র সবসময় সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসে না। অগণতন্ত্র অনেক সময় ভোটে জয়ী হয়েও কিন্তু আসে। ইন্দিরা গান্ধী কিন্তু ভোটে জিতে এসেই এমার্জেন্সি জারি করেছিলেন। অতএব আজকে যারা যে কোনো বিরোধীর যে কোনো প্রশ্ন, যে কোনো সমালোচনাকে শুধুমাত্র ভোটের সংখ্যা দিয়ে খারিজ করে দিতে চায়, যে আমাদের এই সংখ্যা রয়েছে, অতএব আমরা ইলেকট্রাল বন্ড পাস করলে সেটা ঠিক আছে, অতএব আমরা নোট বাতিল যদি করে থাকি তাহলে সেটা ঠিক আছে, অতএব আমরা যদি কৃষি বিল পাস করে থাকি ঠিক আছে। কই, আমরা তো পার্লামেন্টে মেজরিটি, আমরা তো এগুলোকে তো আমরা মেজরিটির জোরে আমরা পাস করেছি, ভারতের মানুষ তো আমাদের সঙ্গে রয়েছে। সুতরাং বা এনআরসি যদি করি, সিএএ করি, আমাদের সঙ্গে তো সংখ্যা রয়েছে। সংখ্যার জোরেই, মানে ধরুন এমার্জেন্সিও কিন্তু ভারতের পার্লামেন্টে পাস হয়েই লাগু হয়েছিল, এমার্জেন্সি কিন্তু গাছ থেকে ফল হয়ে পড়েনি। অতএব যে যখন সরকারে আছে তার সঙ্গে তখন সংখ্যার জোর থাকবে বলেই সে সরকারে আছে। পার্লামেন্টে তার মেজরিটি সবসময় থাকবে। পার্লামেন্টে মেজরিটি থাকাটাই কখনো কাউকে শেষ স্যাংশন দিয়ে দেয় না যে তুমি যা করছো তা ঠিক। তা যেন আজকে শাসকরাও মনে রাখে। দরকার হলে এমার্জেন্সিকে একটা উদাহরণ করেও যেন আজকে শাসকেরা সেটা মনে রাখেন। এটা আমাদের প্রত্যাশা। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন গণতন্ত্র মানেটা কি? দেখুন, আমার মনে হয় জাভেদ আখতার পার্লামেন্টে এমপি ছিলেন, নমিনেটেড এমপি। যেদিন জাভেদ আখতার রিটায়ার করছেন পার্লামেন্ট থেকে, ওনার ফেয়ারওয়েল স্পিচে উনি একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছিল কথাটা, আমার মনে থেকে গেছে কথাটা। উনি বলছেন যে ধরুন যে গভর্নমেন্ট, মন্ত্রিসভা নিয়ে এত বড়াই করা হয়, মন্ত্রিসভা তো আকবরেরও ছিল, টিপু সুলতানেরও ছিল, শাহ সুলতান, রাজা মহারাজা সবারই মন্ত্রিসভা থাকে। কিন্তু সেই শাহ সুলতান, সম্রাটি সুলতানি আমলের থেকে একটা গণতন্ত্রের, আধুনিক গণতন্ত্রের তফাৎটা কোথায়? সেখানে খালি একটা মন্ত্রিসভা থাকে, মিনিস্ট্রি থাকে। একটা গণতন্ত্রে যেমন একটা মিনিস্ট্রি থাকে, তেমন একটা অপোজিশন থাকে। বিরোধী পক্ষ থাকলে তবে একটা গণতন্ত্র হয়, মিনিস্ট্রির জুড়ে কোনো গণতন্ত্র হয় না। তাই আজকের ভারতেও কেউ যদি দিল্লিতে দাঁড়িয়ে বলে যে আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই, নিশ্চয়ই তার সংখ্যার জোর আছে, সে তার মতো করে দেশ চালাবে, 5 বছরের জন্য সে মানুষের কাছ থেকে সে স্যাংশন পেয়েছে। কিন্তু আমরা কংগ্রেস মুক্ত ভারত চাই এইটা বলা কি, পশ্চিমবাংলায় আমরা বিরোধী শূন্য পঞ্চায়েত চাই, বিরোধী শূন্য পুরসভা চাই, এইটা বলাটা কিন্তু গণতন্ত্রের সেই ইথসটাকে আঘাত করে, যেখানে যে গণতন্ত্রের ইথস হচ্ছে খালি সরকার থাকলে নয়, বিরোধী পক্ষ বেঁচে থাকলেই তবেই তোমার গণতন্ত্র থাকবে। আর আমার শেষ এখানে একটা কথা বলা, যেহেতু আমরা একটা হোলিস্টিক আলোচনা, তোমার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা একটা মানে আমাদের দৈনন্দিন যে আমাদের তর্ক বিতর্কগুলো হয় তার থেকে কিছুটা উপর থেকে একটা আমরা বার্ডস ভিউ চাই আমাদের এই আজকের পরিস্থিতি বা সাধারণভাবে আমাদের দেশের পরিস্থিতির ওপর। ধরো আমাদের দেশে ধরো ইউনিফর্ম সিভিল কোড, যে বিজেপির একটা বক্তব্য যে দেশে একটা নির্দিষ্ট আইন থাকবে, সেখানে জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর জন্য। আমাদের দেশে কিন্তু ক্রিমিনাল কোড এক, যেটা কিনা ওনারা বলেন না, খুন করলে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, দলিত থেকে শুরু করে হরিজন থেকে শুরু করে ব্রাহ্মণ সবার একই শাস্তি হবে, চুরি করলে একই শাস্তি হবে। ভারতের যেহেতু প্রাচীন সভ্যতায় অনেকগুলো জাতিগোষ্ঠী জনগোষ্ঠী, তাদের নিজস্ব সাংস্কৃতিক কতগুলো বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যগুলোকে অ্যাকনলেজ করার জন্য, কেন পৃথিবীতে এরকম উদাহরণ রয়েছে যে যেখানে এই বৈচিত্র্যকে জোর করে স্ট্রিমলাইন, স্ট্রেট জ্যাকেট করার চেষ্টা হয়েছে,
সেখানে সেই দেশ ভেঙে গেছে। এবং আমি বলছি এখানে বামপন্থী হয়ে বলছি, সোভিয়েত রাশিয়াটাও কিন্তু এখানে একটা উদাহরণ, যে কারণে সোভিয়েতও একটা সময় ভেঙে গেছিলো, তার অসংখ্য কারণের মধ্যে এটাও একটা কারণ ছিল, যেটা অনেকেই পরবর্তীকালে বলেছেন। এবার সেই কারণে আমাদের দেশে কিছু ক্ষেত্রে এই সামাজিক কিছু প্রশ্নে কিছু জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর কিছু নিজস্ব সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনে। জাস্ট আমি শেষ করছি আমার এই কথাটা বলে, তো ওনারা ইউনিফর্ম সিভিল কোড, তাও বুঝলাম সবার জন্য এক আইন চায়, ভালো কথা। তো ভাই আমাদের দেশে যদি ইউনিফর্ম সিভিল কোড হতে পারে, ওয়ান নেশন ওয়ান ল হতে পারে, আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান কাস্ট হতে পারে না কেন? আমাদের দেশে ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টেম কেন হতে পারে না? সবার বাড়ির ছেলেমেয়েরা সমমানে পড়াশোনা করবে। আমাদের দেশে কেন ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেম হতে পারে না? সবার শরীর খারাপ হলে একই, মানে টাটা বিড়লা থেকে শুরু করে আদানি আম্বানি থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষের এক হাসপাতালে একরকমভাবে চিকিৎসা হবে? কেন হতে পারে না? আবার মনে করো এরম কেন হবে যে মনে করো বিনা বিচারে আমাদের দেশে কেউ যুগের পর যুগ জেলে আটকে থাকবে, 14 বছর 15 বছর 16 বছর বিনা বিচারে আটকে আছে। এরকম খবর আকশার কাগজে বেরোয়, আমরা দেখি কারোর তো বেল হয়ে গেছে, কেমন বেল বন্ডে 300 টাকা জমা দিতে পারেনি বলে এখনও 3 বছর জেলে, বেল হয়ে যাওয়ার পরে পড়ছে। আবার গুরমিত রাম রহিমের মতো কেউ কনভিক্টেড হয়ে গেছে ধর্ষণ, বাচ্চাদেরকে ধর্ষণ করার জন্য, কনভিক্টেড হয়ে যাওয়ার পরে 2 মাস অন্তর অন্তর জেল থেকে প্যারোল পাচ্ছে একটা রাজনৈতিক দলের হয়ে প্রচার করার জন্য। এই ডিসপ্যারিটিগুলোই বা কেন থাকবে? আমরা চেষ্টা করবো অবশ্যই করে আলোকপাত করার। অরুণদা, আজকে আমাদের যে সাবজেক্ট সেটা আমি দেখছিলাম অত্যন্ত জরুরি এবং প্রাসঙ্গিক, যে স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি মজবুত গণতন্ত্র। হ্যাঁ, এই কথা স্বীকার করতে কোনো বক্তারই দ্বিধা হয়নি, আমারও দ্বিধা হয় না। এটা তো ঘটনা যে আমরা বলি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সবচেয়ে বড় অংশীদার ভারতবর্ষ, সেই ভারতবর্ষের প্রত্যেকে এক একজন নাগরিক এখানে রয়েছি। এটা তো আমাদের কাছে গর্ব যে স্বাধীনতার প্রাপ্তি হিসেবে গণতন্ত্র। ঠিক যেভাবে বিজেপির প্রতিনিধি বলছিলেন, হ্যাঁ বাংলাদেশ সেটাকে রাখতে পারেনি, পাকিস্তান রাখতে পারেনি, মায়ানমারে একাধিক অভ্যুত্থান দেখেছে, কিন্তু ভারতবর্ষ সেটা দেখেনি। কারণ ভারতবর্ষ সর্বাগ্রে প্রায়োরিটি সারা জীবন পেয়েছে, সেটা এক হচ্ছে আমাদের সংবিধান, দ্বিতীয় হচ্ছে আমাদের গণতন্ত্র। কিন্তু মুশকিলটা হচ্ছে যে গণতন্ত্রের চর্চা যখন আমরা করছি, যে সবচেয়ে বড় প্রাপ্তি গণতন্ত্র, সেই গণতন্ত্রটাই গঙ্গা প্রাপ্তি পেয়ে যাচ্ছে না। তো আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রাসঙ্গিক বোধহয় এটাই, কারণ গণতন্ত্রের যে 4টে পিলার আমরা ডিফাইন করি, 4টে পিলারের অন্যতম হচ্ছে লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর মিডিয়া। যে 4টে পিলার আমরা বলি সাধারণত গণতন্ত্রের ধারক ও বাহক। লেজিসলেচার একটা সময় যখন পার্লামেন্টের আলোচনার কথা উঠতো, এখনও পার্লামেন্টে দেখুন তিনি হয়তো একটি অন্য দলের প্রতিনিধি হতে পারেন, কিন্তু আজও পার্লামেন্টে হিরেন মুখার্জি স্মারক বক্তৃতা সবচেয়ে বেশি সম্মানের সাথে যেটা স্মরণ করা হয়। হিরেন মুখার্জির মতো পার্লামেন্টারিয়ান থেকে আমরা পার্লামেন্টারিয়ান পেলাম রমেশ বিদুরি, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রকাশ্যে জাত তুলে গালিগালাজ করছেন। গালিগালাজ করাটা অবধি একরকম, তাকে সমর্থন জানাচ্ছেন ট্রেজারি বেঞ্চের বাকি সদস্যরা। কোন জায়গায় আমাদের গণতন্ত্রকে আমরা আনছি? আবার সেই লেজিসলেচারেরই পার্ট হয়ে যাচ্ছে প্রজ্জ্বল রেভান্নার মতো মানুষ, যাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় দেশের প্রধানমন্ত্রী হাত তুলে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন, যার বিরুদ্ধে এই ভয়ঙ্কর রকমের নারী নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ থাকে। তখন কি কোথাও আমাদের গণতন্ত্রের গরিমাটাই আখেরে কালিমালিপ্ত হয় না? এক্সিকিউটিভ বডি, যারা কার্যত প্রশাসন চালান। আজকে আশু বলছিল, কংগ্রেসের প্রতিনিধি, রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সে আমি আস্তে আস্তে শুনছিলাম সেটা। এটা তো ঘটনা যে নির্বাচন কমিশন, যার নিরপেক্ষতা, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি আমাদের মনে রাখতে হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে এই দাবিটা সবার আগে তুলেছিলেন কিন্তু বিজেপির নেতারা। লালকৃষ্ণ আদবানি তখন দেশের বিরোধী দলনেতা, মনমোহন সিংয়ের কাছে প্রস্তাব রেখেছিলেন যেন ইলেকশন কমিশন নিরপেক্ষ একটা সংস্থা হয়। মনমোহন সিং কিন্তু দাবি মেনে নিয়েছিলেন। আমি তো কংগ্রেসের মুখপাত্র নই, কিন্তু মনমোহন সিং দাবিটা মেনে নিয়েছিলেন। দেশের প্রধানমন্ত্রী, লিডার অফ অপোজিশন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মিলে ইলেকশন কমিশনারকে নিয়োগ করা হবে, যাতে স্বচ্ছতার কোনো অভিযোগ না ওঠে। বিজেপির প্রপোজ করা রুলটাকে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন, সেই নিয়মটাকে ভায়োলেট করে দিলেন। উনি নিজে প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেটের একজন সদস্য এবং বিরোধী দলনেতা। অর্থাৎ যত নিরপেক্ষ নামই উল্টো দিক থেকে প্রস্তাব হোক না কেন, বিজেপি যাকে চাইবে সেই নির্বাচন কমিশনার হবে। ফল যা হওয়ার তাই হলো। আজকে প্রহসন হচ্ছে মহারাষ্ট্রের ভোটে 5 বছরে যে রাজ্যে 31 লক্ষ মানুষের নাম ওঠে, মাত্র 5 মাসে 40 লক্ষ মানুষের নাম উঠে যায়। নিউ দিল্লি বিধানসভা, অরবিন্দ কেজরিওয়ালের বিধানসভায় 26,000 নাম ইনক্লুশন হয়, 4,000 ভোটে অরবিন্দ কেজরিওয়াল হেরে যান। তার রিভার্সাল রোলটা আসলে ওই সিনেমা রিলিজের আগে যেরকম একটা ট্রেলার রিলিজ হয়, এটা ছিল ট্রেলার, আর সিনেমার লঞ্চিং প্যাডটা হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ। আমরা বুঝতে পারছি টার্গেট বলে দেওয়া হচ্ছে, বেঁধে দেওয়া হচ্ছে, লিডার অফ অপোজিশন বলে দিচ্ছেন যে কত নাম বাদ যাবে, এই ফিগারটা আসছে কোথা থেকে। উনি তো নির্বাচন কমিশনার নন,
উনি ইডির ডিরেক্টর হয়েছেন, বলে দিয়েছেন কে কে অ্যারেস্ট হবে, সিবিআইয়ের ডিরেক্টর হয়েছেন, বলেছেন কে কে অ্যারেস্ট হবে, কিন্তু উনি নির্বাচন কমিশন হয়ে গেলে তো মুশকিল, কত নাম বাদ যাবে। যদি সত্যি সত্যি বাইরের নাগরিক থাকে, অন্য দেশের অনুপ্রবেশকারী থাকে, নাম বাদ দিন। বিহারে যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেল, একজনও কি বাইরের দেশের নাগরিক না, মূলত পরিযায়ী শ্রমিক, পিছড়ে বর্গের মানুষ, যারা বাইরে রয়েছেন, যারা জমা দিতে পারছেন না, গরিব মানুষ, তাদের নাম ভারতের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া মানে আসলে গণতন্ত্রের ভিত্তিটাকে কি মজবুত করা হচ্ছে না সেটাকে দুর্বল করা হচ্ছে। এক্সিকিউটিভ যদি এই রোলে থাকে তাহলে গণতন্ত্র নিরাপদ থাকছে কি? তৃতীয়, জুডিশিয়ারি ইন্টারেস্টিং। আরও দেখুন, আমরা কেউ জুডিশিয়ারি সমালোচনা করতে পারি না, বিচার ব্যবস্থার সমালোচনা আমরা কেউ করতে পারি না, কিন্তু রায়ের নিশ্চয়ই সমালোচনা করা যায়। সমস্যাটা হচ্ছে দেশের চিফ জাস্টিসকে বলতে হচ্ছে বিচারপতিদের উদ্দেশ্যে যে আপনারা অবসর নেওয়ার পরপরই কিন্তু রাজনীতিতে জয়েন করবেন না, তাতে বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন উঠে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়েছে, কারণ বিচারপতি বিজেপির সাংসদ হয়ে যাচ্ছে, সেটা যেরকম এতদিন দেখেছি, এখন দেখছি বিজেপির মুখপাত্র বিচারপতি হয়ে যাচ্ছেন। গত পরশুদিনের ঘটনা সামনে এসছে, মহারাষ্ট্রের বিচারপতি নিয়োগ হয়েছেন যিনি আগে বিজেপির মুখপাত্র ছিলেন। মানে এই যে ট্রান্সফরমেশনগুলো, একে সামগ্রিকভাবে কি জুডিশিয়ারির মান উন্নত হচ্ছে? আর মিডিয়া তো নতুন কয়েনে যে এসে গিয়েছে, গদি মিডিয়া, আমি আর সেই প্রশ্নে গেলাম না। সব মিডিয়া নিশ্চয়ই গদি মিডিয়া নন, এখনও প্রচুর নিরপেক্ষ নির্ভীক সংবাদ মাধ্যম আছে বলেই দেশটা এখনও চলছে। কিন্তু এই যে বেসিক 4টে পিলার, এই 4টে পিলারই যদি কুঠারাঘাত হয়ে যায়, তাহলে মূল সমস্যাটা যে এই স্বাধীনতার প্রাপ্তি কি? আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমাদের সংবিধান। যে সংবিধান আমাদের মৌলিক কিছু অধিকার দিয়েছে। কি অধিকার? আমি আমার ধর্মাচরণ পালন করতে পারবো, তাতে কেউ বাধা দিতে পারে না। আমি সিএ এর মতো একটা আইন আনবো, যে আইন প্রথমেই সেই অধিকারটার মূলে কুঠারাঘাত হচ্ছে, একটা পার্টিকুলার ধর্মকে বাদ দিয়ে রেখে, এবং সেটাকে জাস্টিফাই করা হচ্ছে। আমার খাদ্যাভ্যাস, আমি কি খাবো, আমার ফ্রিজে কি খাবার রাখা থাকবে, তার জন্য আমাকে বাড়ি থেকে পিটিয়ে এনে মেরে পিটিয়ে খুন করে ফেলা যাচ্ছে মোহাম্মদ আকলাককে। আমি বলতে পারছি না। আমার ভাষা, আজকে সবচেয়ে বড় আঘাত আসছে আমার ভাষার উপরে। বাংলা ভাষা, যেই ভাষা দেশকে জাতীয় সঙ্গীত দিল, আজকে রবীন্দ্রনাথ বেঁচে থাকলে রবীন্দ্রনাথ কি বাংলাদেশি হতেন? বলছে পশ্চিমবাংলার বাংলা ভাষা একরকম, বাংলাদেশিদের বাংলা ভাষা একরকম। কে পানি বলে? পানি শব্দটা এসছে পানীয় থেকে, সংস্কৃত শব্দ। একাজ বাবা শব্দটা এসছে বাইরের রাষ্ট্র থেকে। আজকে বলে দেওয়া হচ্ছে, ডিফাইন করে দেওয়া হচ্ছে কে কোন ভাষায় কথা বলবে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি। ভারতবর্ষে 18টি ভাষার সমান স্বীকৃত অধিকার। আমাদের দেশে কোনো রাষ্ট্রভাষা বলে কোনো শব্দ নেই। হিন্দি আর ইংরেজি অফিসিয়াল কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ। সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বললে যারা বলছেন বাংলাদেশি, বলছেন শুধু তাই না, চিঠি লিখে জানাচ্ছেন যে বাংলাদেশি ভাষা। নিউ দিল্লিতে অবস্থিত বঙ্গভবনের অধিকর্তাকে দিল্লির লোধি এস্টেট পুলিশ স্টেশনের আইসি, তিনি চিঠি লিখে জানাচ্ছেন বাংলাদেশি ভাষা আইডেন্টিফাই করার জন্য ট্রান্সলেটার দরকার। এই অপমানটা রবীন্দ্রনাথ ঠাকুরের অপমান, এই অপমানটা প্রতিটি বাংলাভাষীর অপমান। এবং আমি বিশ্বাস করি জগন্নাথ চট্টোপাধ্যায় দীর্ঘদিন পশ্চিমবাংলার অন্যতম সেরা সংবাদপত্রে কাজ করেছেন, বিশিষ্ট সাংবাদিক হতে পারেন তিনি বিজেপি, এটা তো তারও অপমান। এতদিন তিনি কি বাংলাদেশি ভাষায় তিনি সম্পাদনাগুলো লিখতেন? এতদিন কি বাংলাদেশি ভাষায় তিনি আর্টিকেলগুলো লিখতেন? আমি জানি না, বিজেপির প্রতিনিধি হয়েছেন বলে তিনি হয়তো আজ প্রতিবাদ করতে পারবেন না, কিন্তু এই যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কইতো কথা আমার বাপদাতায়, যারা আমাদের মাতৃভাষাটাকে পর্যন্ত কেড়ে নিতে চায়, তারা কি আখেরে গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য করছে, নাকি ওই এক দেশ এক ভাষা এক নিশান এক সংবিধানের আড়ালে ওই আরএসএসের ব্রাহ্মণ্যবাদ মনুবাদের যে ন্যারেটিভ, ওই এক ভাষা চাপিয়ে দেওয়ার, এবং দিনের শেষে একটাই রাজনৈতিক দল থাকবে, সেই ন্যারেটিভটা চাপিয়ে দেওয়া। সেই ন্যারেটিভ আসলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়, সেই ন্যারেটিভ আসলে গণতন্ত্র নয়। ওই যে রাজতন্ত্রের বরং গণতন্ত্রের কথা বলছিলেন আরেকজন প্রতিনিধি, ওটা আসলে আবার বোধহয় পুনরায় রাজতন্ত্র। অর্থাৎ ওই মিনি বাসে উঠলে একটা সময় বলতো না কন্ডাক্টর, পেছন দিকে এগিয়ে যান। আমরা কি সত্যি সত্যি পেছন দিকে এগিয়ে যাব? আজকে স্বাধীনতার 7 দশক পরে বোধহয় ভারতের মানুষের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের যে ফ্র্যাগনেন্স, তার সবচেয়ে বড় ধারণ শক্তি হচ্ছে সংবিধান। সেই সংবিধান বাঁচবে কিনা? কারণ দেশের শাসক দল প্রকাশ্যে ঘোষণা করে আপকি বার 400 পার, আর সেটা হলে সংবিধান বদলে দেবো। যদি দেশকে বাঁচাতে হয়, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হয়, সবার আগে সংবিধানকে বাঁচাতে হবে। আর সেই সংবিধানটাকে যারা নষ্ট করতে চাইছে, আনফর্চুনেটলি দেশের শাসক দল সেই সংবিধানকে নষ্ট করতে চাইছে। রাজনৈতিক চেনা গণ্ডির বাইরে গিয়ে কথা বলার চেষ্টা করছেন আমাদের রাজনীতিবিদরা, এবং অনেকগুলো বিষয় তার আলোকপাত করছেন যা আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, বা অনেকগুলো দিক আমাদের কাছেও উন্মোচিত হচ্ছে। আর কোন কোন দিকে আমরা নজর রাখবো জানবো একটা বিরতির পর। সঙ্গে থাকুন।
আমাদের চারজন অতিথি খুব স্বাভাবিকভাবেই, যদিও আমরা একেবারে 1947 থেকে আলোচনা শুরু করতে চেয়েছিলাম, প্রসঙ্গে ক্রমে নিশ্চয়ই এসেছে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে ছোঁয়ার চেষ্টা করছেন, যেটা খুব স্বাভাবিক। আমরা অবশ্যই করে সেদিকে আলোকপাত করব। তার আগে আশুতোষের কাছে আসবো। আশুতোষ, আমরা সবাই ভাবছিলাম যে 1947 এবং তার পরবর্তী অধ্যায়ে কংগ্রেস, তার ভূমিকা, সেখান থেকে বিভিন্ন রাজনৈতিক দল মিলেমিশে আসা গণতন্ত্র, যেটা তার স্বাভাবিক পন্থা, সেই জায়গা থাকবে। তুমি শুরুই করলে 2014 থেকে, কেন? তার কারণটাই হচ্ছে যে যারা এখন সরকারটা চালাচ্ছে তারা বিশ্বাস করে 2014-তে তারা স্বাধীনতা পেয়েছে। আমি প্রথমেই বলেছি এবং সম্মানীয় সঞ্চালককে বলবো যে 2014 সাল, এই সালটা খুব গুরুত্বপূর্ণ, কেন দেশের মানচিত্রটা বদলানো শুরু করেছে 2014-তে যারা এসেছে। তার কারণ কংগ্রেস যতদিন শাসন করেছে, একটা তো দেখলে ঘটনা, মানুষ কিভাবে আতঙ্কিত এই এনআরসির ভয়ে, এই এসআইআরের ভয়ে, বিভিন্ন রকমের যে ভয় দেখানো হচ্ছে মানুষকে, এটা তো ছিল না। কে হিন্দু কে মুসলমান, আমরা এগুলো, এই রাজনীতি ছিল না। সেই জন্যে আমি 2014 সাল থেকে শুরু করেছি। কিন্তু যখন সম্মানীয় দাদা বিজেপির বললেন অনেকগুলো কথা ইন্দিরা গান্ধী, তখন দুটো তিনটে কথা না বলে পারছি না। আসলে ওনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে, যেটা তুমি আমায় চেয়েছিলে ফেরাতে, তাই ফিরে যাচ্ছি। সেটা হচ্ছে 1971-এর যুদ্ধ প্রমাণ করে দিয়েছিল, ইন্দিরা গান্ধী প্রমাণ করে দিয়েছিলেন যে ফ্রি হ্যান্ড মানেকশাকে দেওয়া হয়েছে। তার কারণ মানেকশা বলেছিলেন, জেনারেল বলেছিলেন যে সামারে যুদ্ধ করো না, গ্রীষ্মতে যুদ্ধ করো না, অন্য সময় যুদ্ধ করো। ইন্দিরা গান্ধী মেনে নিয়েছিলেন। আজকের দিনের মতন তো না, হাত পা বেঁধে রেখে দিয়েছে, ডোলান্ড কি বলছে সেটা নিয়ে উত্তর নেই, এগুলো তো আমাদের শুনতে হয়নি কখনো। আর একটা জিনিস তোমায় বলি, প্ল্যানিং মানে নীতি আয়োগের কথা হচ্ছিল, আমি জানি না নীতি আয়োগ কোন ভারতবর্ষের কাজে লেগেছে, কিন্তু নেতাজির তৈরি করে দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বোসের তৈরি করে দেওয়া প্ল্যানিং কমিশন কাজে লেগেছিল। ইন্দিরা গান্ধীর সময় 5 ইয়ার প্ল্যান, এখনও সেই 5 ইয়ার প্ল্যানেই সরকারটা চলে। কিন্তু একবারও ইন্দিরা গান্ধীর কথা এই বিষয়ে আলোচনা করে না বিজেপি। তার কারণ হচ্ছে তাদের আটকায়। ন্যাশনালাইজেশন অফ ব্যাঙ্কস ইন্দিরা গান্ধীর করা, সবাই জানে। কিন্তু মনমোহন সিংকেও ভুলে গেলে চলবে না এখানে। ডক্টর মনমোহন সিং না থাকলে ব্যাঙ্ক যেভাবে আক্রান্ত হয়েছিল গোটা বিশ্ব জুড়ে, একের পর এক ব্যাঙ্ক বন্ধ হচ্ছে, ইকোনমি ধসছে, ভারতবর্ষের ব্যাঙ্ক সিকিউরড, মানুষকে লাইনে দাঁড় করানো হয়নি কংগ্রেসের আমলে। এই জন্যই আমি একটু ইতিহাসটা আমি 10 সেকেন্ড ইন্টারাপ্ট করব। জগন্নাথ দা কিন্তু উল্লেখ করেছেন যে তখন যেটা, যে লুকিস নীতি প্রসঙ্গক্রমে বলেছেন, তখন যেটা হয়েছিল সেটাই আমি বলি এই যে গ্রিন রেভলিউশনের কথা, এগুলো জানতে হবে, মানুষের উপকারে লেগেছে কংগ্রেস। এবং আমি আর একটা কথা বলি যে এই আলোচনাগুলোর সাথে সাথে আজকের দিনও একটু আলোচনা প্রাসঙ্গিক হয়ে ফিরে আসা দরকার। তার কারণ যেভাবে দেশটা চলছে, দেখো কে বলছে, সরকারি ডেটা বলছে, কি বলছে দেখো, সেন্টার অফ ইকোনমিক ডেটা অ্যান্ড অ্যানালিসিস বলছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রায় 46% যারা কাজ করতো তাদের আজকের দিনে রোজগার নেই, 2,70,00,000 লোক বেকার হয়ে গেছে। তারা বলছে এগুলো, একটু জেনে নিতে হবে। 62 লক্ষ লোকের গভর্নমেন্ট যে পোস্ট, সেখানে এমপ্লয়মেন্ট নেই। আজকে মোদিজি গণতন্ত্র করে চেঁচাচ্ছেন, গণতান্ত্রিক যে প্রক্রিয়াগুলো, ইন্ডিয়ান রেলওয়ে একটা বড় ইনস্টিটিউশন, আজকে তো একের পর এলআইসি আক্রান্ত, সেল আক্রান্ত, নবরত্ন কোম্পানিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। কে একটা বেসরকারি, কোনোদিনও তার সেন্সই নেই ডিফেন্সে কী করতে হয়, তারা কন্ট্রাক্ট পায়, কিন্তু আমাদের নবরত্ন কোম্পানি কন্ট্রাক্ট পায় না, এটা আমাদের দেখতে হয়। এবং আমি আসছি, আমি একটুখানি সংক্ষেপে প্রত্যেকের কাছে আসার চেষ্টা করবো। জগন্নাথ দা, আমি কিছুতেই সেই জায়গায় 47 এবং পরবর্তী জায়গায় আশুতোষকে নিয়ে যেতে পারছি না, বা কিছুটা ছোঁয়ানোর চেষ্টা করেছি অবশ্যই করে, কিন্তু কেন এই সাম্প্রতিক জায়গা, যেটা অস্বীকার করার জায়গা নেই, সাম্প্রতিক জায়গায় আঘাত, প্রশ্ন বারবার করে উঠে আসবে? দেখুন, 47 থেকে 90-91 পর্যন্ত ভারতবর্ষের ডেমোক্রেসি বলুন, ইকোনমি বলুন, সোশ্যাল ফ্যাব্রিক্স বলুন, তার উন্নয়নের সঙ্গে কংগ্রেসকে জুড়ে অনেক কিছু বলার স্কোপ আশুতোষের ছিল। আশুতোষ যখন বলছে না, তার ক্রিটিক্যাল অ্যানালিসিস আমিই করছি। আমি বলছি যে আমাদের গণতন্ত্র, এবং আজকে আমি একেবারেই আজকে পলিটিক্যাল কুটকাচারির মধ্যে যাব না, কোনোভাবেই যাব না। সে নিয়ে তর্ক, আমাদের যে আজকে আলোচনা, সেই আলোচনার উদ্দেশ্য যেটা হবে সেটা ভিন্ন স্তরে পৌঁছে যাবে। কিন্তু যে সোশ্যালিজম বা মানে যে নেহরুভিয়ান ইকোনমির যে তত্ত্ব নিয়ে নেহরু সেই সময় রাশিয়ান লাইনকে ফলো করে যে ইকোনমি শুরু করেছিলেন ভারতবর্ষকে, প্রথম তো হচ্ছে খাদ্য সুরক্ষার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে যে ইকোনমি কিছু সেগুলোকে দাঁড় করানো, এবং তারই প্রসেসের মধ্যে এসেই হচ্ছে কিন্তু ব্যাংকের সঙ্গে সঙ্গে বাকি জাতীয়করণ, ন্যাশনালাইজেশন অফ ব্যাংক ইত্যাদি। একই সঙ্গে মাসুল সমীকরণ নীতির জন্য সবচেয়ে বড় যদি কেউ ধাক্কা খেয়েছিল সেই সময় বিধান রায়ের বাংলা।
এবং কিভাবে আমরা পিছিয়ে পড়েছিলাম, যে এখানকার রিসোর্সেস মিনারেল এখানে সারা ভারতবর্ষে একই রেটে গেল। বাংলা ওই যে বাংলা পিছোতে শুরু করলো, যে একটা সময় আমরা 22-23% আমরা জিডিপির কন্ট্রিবিউট করতাম পশ্চিমবঙ্গ, ওই যে নেহরুর ওই নীতির জন্য বিধান রায়ের একজন একজন সবল সফল নেতৃত্বকে মেরে দেওয়ার জন্য বা বাংলাকে মারার জন্য, এক তো বাংলা মার খেয়েছে 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের পর, যে সময় ব্রিটিশরা রাজধানী 11-12 সালে তারপর ওই একটা আন্দোলনের ধাক্কা। আমার মনে হয় বাঙালির ওটাই শেষ মানে জনজাগরণের আন্দোলন। তারপর 12 সালে ব্রিটিশ রাজধানী শিফট করে চলে গেছিল। আর পরের ধাক্কা হচ্ছে মাসুল সমীকরণ। মাসুল সমীকরণের পরে ওই যে বাংলার অর্থনীতি ধাক্কা পেলো এবং ফ্লাইট অফ ক্যাপিটাল সেই থেকে শুরু হলো এবং তারা আরো ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করলো শেষ 34 বছরে। কিন্তু নেহেরুর ইকোনমির যাবতীয় কোর্স কারেকশন নরেন্দ্র মোদী করেননি, করেছেন মনমোহন সিং। তিনিও কংগ্রেসি প্রধানমন্ত্রী এবং তিনিও হচ্ছেন গ্লোবাল ইকোনমিস্ট হিসেবে তার একটা স্ট্যান্ডিং ছিল। তার ফলে নেহরুর ইকোনমি, ইন্দিরার ইকোনমি, যা যা কথা আশুতোষ বললেন তার এন্টায়ার কোর্স কারেকশন করে ভারতের বাজারকে খুলে দেওয়া, গ্যাট চুক্তিতে সই করা, উদারনীতিকে নিয়ে আসা, কৃষিক্ষেত্রকে খুলে দেওয়া, বিমা ক্ষেত্রকে খুলে দেওয়া, এবং তারই কন্টিনিউশন এখন চলছে ধীরে ধীরে। 5% খোলা, 12% খোলা, 10% খোলা। যদি নবরত্ন কোম্পানিগুলির কথা হয়, অয়েল পিএসইউ কথাগুলি হয়, বাজারকে খুলে দেওয়ার কথা, এবং তার জন্য আমরা লাভবানই হয়েছে। আমাদের যে একটা ক্লোজড ইকোনমি ছিল, সেই ক্লোজড ইকোনমি থেকে আমাদের দেশের রপ্তানিকারক, আমাদের ট্রেড ডেফিসিট কমেছে, অনেক কমেছে, আমাদের ইকোনমিক গ্রোথ কমেছে, আমরা একটা বড় অর্থনীতিতে পরিণত হয়েছি। এবং এটার জন্য মনমোহন সিংয়ের অবদান বা পরবর্তীকালে এটা তো কেউ অস্বীকার করে না, যেমন নেহরুর অবদানও অস্বীকার করে না। আবার নেহরুর কথা বলতে গেলে 370-এর কথাও আসবে, আকসাই চীনের কথাও আসবে, মনমোহন সিংয়ের কথা বলতে গেলে এরকম অনেক ধরনের কথাও আছে। তার ফলেতে আমি আজকে যেটা বারবার বলতে চাচ্ছি, যে ভারতবর্ষের যে ইকোনমি, রিজিওনাল ইমব্যালেন্স বলুন, ইকোনমিক ডিসপ্যারিটি বলুন, সোশ্যাল ইমব্যালেন্স বলুন, মন্ডল কমিশন ভারতবর্ষের গণতন্ত্রের একটা অন্যতম ইভলভিং স্টেজ 89-90 সালে, সেই সময়কার যে রিজিওনাল পার্টিগুলোর উত্থান, এই রিজিওনাল অ্যাসপিরেশন, যখন যা হয়েছে ভারতের গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক প্রতিবাদ, গণতান্ত্রিক ইন্টারভেনশনের মাধ্যমে তার কোর্স কারেকশন হয়েছে, নতুন নীতি প্রণয়ন হয়েছে এবং ভারতবর্ষ এগিয়ে চলেছে। আমি আজকে অন্য কোনো বিষয় নিয়ে, সেই কারণে একদম রাজনৈতিক মানে কুটকাচালির বিষয় নিয়ে আমি যেতে চাই না, পরবর্তীকালে সাবজেক্টই থাকবো। শতরূপ, তুমি নিজেই যে প্রসঙ্গটা ধরলে, যে কেন এই দেশে ওয়ান নেশন ওয়ান হেলথ, ওয়ান নেশন ওয়ান এডুকেশন হবে না, মানে সেই জায়গায় গণতন্ত্র কি পৌঁছানো সম্ভব হয়েছে, বা সেই স্বাধীনতা বা সেই জায়গায় আমরা কি পৌঁছেছি, আমরা আধুনিক থেকে তরতম হয়েছি? ঠিক, হ্যাঁ, ঠিক পৌঁছয়নি, কিন্তু পৌঁছানোর চেষ্টা তো আমাদের করতে হবে। এবার আমি কতগুলো কথা বলি। লুকেস্ট নীতির কথা বললেন। ইস্টে তাকান, ভারতের ইস্টে তো মণিপুর আছে, তাকান না। কে তাকাতে বারণ করেছে? কে মুখ ফিরিয়ে আছে? আমরা দেখতে পাচ্ছি না? আমরা তো তাকাচ্ছি। তাকিয়ে হাজারে হাজারে মৃতদেহ দেখছি, বয়ে চলা রক্ত দেখছি, হাজারে হাজারে ডিসপ্লেসড মানুষ দেখছি। খালি ভারত সরকারকে দেখছি না, প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি না। ইস্টেই তো তাকিয়ে আছি আমরা। আর যদি ওয়েস্টের দিকে একবার তাকাই, ইস্টে যদি মণিপুর থাকে, ওয়েস্টে গুজরাট। কদিন আগে একজন বললেন ভারত চালাচ্ছে এখন চারজনই গুজরাটি, 2জন বেচছে দেশকে, 2জন কিনছে। মোদি আর অমিত শাহ বেচছে, আদানি আর আম্বানি কিনছে। অতএব ইস্ট আর ওয়েস্ট কিন্তু আমরা তাকাচ্ছি, দুদিকেই তাকিয়ে আমরা দেখতে পাচ্ছি ভারত কীভাবে চলছে। এক, দ্বিতীয় কথা, যে কথাটা তুমি বললে, দেখো এখানে 100 দিনের কাজের কথা জগন্নাথ দাও এর আগে উল্লেখ করলেন, এবং আমার সত্যি জগন্নাথ দার সাথে কথা বলতে সবসময় ভালো লাগে, কেননা ওর একটা মানে সামগ্রিক একটা অ্যাপ্রোচ আছে। যে কথাগুলো ও বিরোধী হওয়া সত্ত্বেও কংগ্রেসের সম্পর্কে যেগুলো বললো, সত্যি একজন ওই যে ভালো সাংবাদিক, সেই জায়গা থেকেই কথাগুলো বললো, আমার শুনতে খুব ভালো লাগলো। আমি জগন্নাথ দার এই তারই আমার বিশ্বাস, জগন্নাথ দাও এটা খোলা মনে শুনবে এবং বিচার করবে। তোরা 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ তো ভারতকে দিয়েছিল প্রথম ইউপিএ সরকার। বা তুমি আজকে যে প্রশ্নটা করছো, যে সত্যি ওয়ান নেশন ওয়ান এডুকেশন সিস্টেম, ওয়ান মেডিকেল সিস্টেম, এটা হওয়া সম্ভব কিনা? হতে গেলে সবার আগে কী লাগবে? সবার আগে লাগবে একটা মজবুত স্টেট, আ ভেরি ভেরি স্ট্রং স্টেট, একটা রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্র ব্যবস্থা কিছু প্রশ্নে, যে ভাই তোমার বাড়িতে ফ্রিজ একটু বড় হবে, আরেকজনের বাড়িতে একটু ছোটো হবে, তোমার টিভি বড় হবে, আরেকজনের টিভি ছোটো হবে, তোমার এসি থাকবে, আরেকজনের বাড়িতে এসি থাকবে না, এইটা হতে পারে। তোমার ছেলে মেয়ে চিকিৎসা পাবে আর গরিবের ছেলে মেয়ে চিকিৎসা পাবে না, এইটা যেন না হয়। এই কিছু জিনিসের দায়িত্ব সরকার নিতে হবে এবং সরকারের কাঁধ তার জন্য যথেষ্ট চওড়া থাকবে। এই জায়গা থেকে আমি বলছি, এই যে কথাটা, এই যেটা থিওরি, যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, এই থিওরি বলছেন তো, হ্যাঁ বলছেন না, আমি বলছি এই থিওরি কতটা লজিক্যাল। আমি এই কারণে জিজ্ঞেস করি, ধরো আমরা তো দেখি এরকম, যে ধরো
আমাদের দেশের যে লাভজনক যে সংস্থাগুলো হয়, সে ভেল হতে পারে, সেটা ইন্ডিয়ান অয়েল হতে পারে, সেটা বিএসএনএল হতে পারে, সেটা যেগুলো কিনা ভারতবর্ষকে রেভিনিউ দেয়, কোটি 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 টাকার জাতীয় আয় দেয়, সেইগুলোকে, এবং আমি তার জন্য খালি জগন্নাথ দাকে বা তার পার্টিকে আমি দোষ দেবো না। এই প্রশ্নে সবাই জানে কংগ্রেসের সাথেও আমাদের সবসময় মত মেলেনি। যদিও আমরা মনে করি যে কংগ্রেসের সঙ্গে আমাদের যে বিতর্কগুলোও আছে কমিউনিস্ট পার্টির, সেই বিতর্কগুলো আধুনিক গণতন্ত্রের মানানসই বিতর্ক। এই বিতর্কের ফলে গণতন্ত্র মজবুত হয়। এখানে মন্দির হবে না ওখানে মসজিদ হবে, কে গরুর মাংস খাবে কে শুয়োরের মাংস খাবে, এই বিতর্ক দেশকে পেছনে নিয়ে যায়। যাই হোক, আমি যে কথাটা বলছি, এখানে কংগ্রেসের সাথেও আমাদের বহু ক্ষেত্রে মত মেলেনি, বিজেপির সাথে তো মেলেইনি। কিন্তু আমি জাস্ট 5 সেকেন্ড আমি শেষ করছি আমার কথাটা। মুশকিলটা হচ্ছে একটা সরকার সে সমস্ত লাভজনক সংস্থাকে, রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করবে এইটার নামে যে ভাই ব্যবসা করা সরকারের কাজ নয়, আমরা মিনিমাম গভর্নেন্স ম্যাক্সিমাম গভর্নমেন্টে বিশ্বাস করি, ব্যবসা করা সরকারের কাজ নয়, ইট ইজ নট গভর্নমেন্টস বিজনেস টু ডু বিজনেস, এই থিওরি। তারপরে যখন একটা কোভিডের ঝড় আসবে, দেশের মানুষকে ভ্যাকসিন দিতে হবে, তারপরে যখন সরকারি স্কুল বানাতে হবে, সরকারি ইউনিভার্সিটি বানাতে হবে, সরকারি হাসপাতাল বানাতে হবে, তখন বলবে আমার কাছে টাকা কোথায় এগুলো করার, আমার তো মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। তখন কী হবে, ওই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো ছাড়া আর সরকারের কাছে সত্যি কথা বলতে ভাড়া সামলানোর আর কোনো উপার্জনের কোনো পথ খোলা থাকবে না। অতএব আমি এই জায়গা থেকেই বলছি যে আমাদের এই যে অর্থনৈতিক প্রশ্নেও এই সমালোচনাগুলো, এইগুলো কিন্তু আলটিমেটলি উদ্দেশ্যটা আমাদের ওইখানেই যে আমরা মানে সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্যর ওই জায়গায় পৌঁছতে চাই বলেই আমরা এই পথটাকে পথ মনে। আপনার কথায় আমরা আলোচনা করছি আমাদের অতিথিদের সঙ্গে বিস্তারিতভাবে এই পুরো বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন। অরূপদা, অর্থনৈতিকভাবে আমরা সম্পূর্ণ স্বাধীন হয়েছি কি বা পথে এগিয়েছি কি? না, আমরা তো 5 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছি। আমার মনে হচ্ছে তার আগে জগন্নাথ চট্টোপাধ্যায় কিছু কথার সাথে আমি নিশ্চয়ই একমত, যে হ্যাঁ, ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন, একাধিক সংস্থাকে জাতীয়করণ করেছিলেন, এবং কংগ্রেসের সময়কার, যে কংগ্রেসের সময় নাকি সবচেয়ে খারাপ, সেই 70 বছরের হিসেব যদি দেখি, প্রায় 1.5 শতাধিক সংস্থা কংগ্রেসের সময়, রাষ্ট্রায়ত্ত সংস্থা কংগ্রেসের হাত ধরে, সেই সময়কার সরকারের হাত ধরে তৈরি হয়েছিল। জগন্নাথবাবু যেই সরকারের প্রতিনিধিত্ব করছেন, জগন্নাথবাবু কি বলতে পারবেন তারা কংগ্রেসের তৈরি করা প্রায় শতাধিকের কাছাকাছি রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নীকরণ করেছেন বা বিক্রি করে দিয়েছেন? আপনারা একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার নাম বলুন যেটা আপনারা বিগত 10 বছরে তৈরি করেছেন, একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার নাম বলুন আপনারা বিক্রি করেছেন। এরকম প্রায় 100-র কাছাকাছি সংস্থার নাম আপনারা দেখাতে পারবেন। ঠিক অয়েল পিএসইউর কথা বলছেন, এগুলো মনমোহন সিংয়ের উদার অর্থনীতির কথা বলছেন, সব ঠিক। আচ্ছা, অয়েল পিএসইউ হলে বা অন্য পিএসইউ যদি এইগুলোকে ডিসইনভেস্টমেন্ট হয় আপনার লাভ হচ্ছে। ভাবুন, ভারতবর্ষ বাইরের দেশ থেকে ক্রুড অয়েল কিনছে, কিনে ভারতবর্ষ পরিশোধন করে ভারতের বাজারে বিক্রি করছে। আর ভারত থেকে তেল কিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যদি বিক্রি করে, তারা কি আমাদের থেকে বেশি দামে বিক্রি করবে না কম দামে বিক্রি করবে? আমাদের প্রতিবেশী পশ্চিমবাংলার কার্যত নেইবার ভুটান ভারতবর্ষের থেকে তেল কিনে বিক্রি করে 66 টাকা পেট্রোল। আর ভারতবর্ষের মানুষ ভুটান বর্ডারে যে পশ্চিমবঙ্গের অংশ জয়গাঁওতে পেট্রোলের দাম হচ্ছে 106 টাকা। ভুটান বিক্রি করছে 66 টাকায়, ভারতবর্ষের মানুষ ভুটানে গিয়ে পেট্রোল ভরে ভারতবর্ষে চলে আসছে। আমার চোখে দেখা জয়গাঁতে বাইকে করে গিয়ে ভুটানে গিয়ে পেট্রোল ভরে আসছে। তাহলে এই অর্থনীতির এই যে 5 ট্রিলিয়ন অর্থনীতি গল্পটা, একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষের যে ব্যাপ্তি 140 কোটি পপুলেশন, পৃথিবীর আর কারণ নেই। তো খুব স্বাভাবিকভাবেই 140 কোটি পপুলেশনের মাথাপিছু আয় সেটা পৃথিবীর অন্য বহু দেশের থেকে বেশি হবে। এবার আমাকে দেখতে হবে মানে রেশিওটা প্রতি জনপিছু আমার খরচের রেশিওটা কত। আমি শুধু দেখাচ্ছি যে আমার 140 কোটি লোক মানে আমার ইনকাম রয়েছে, সেটা নয়। আমার লোক কত, আমার এক্সপেন্ডিচার পার পার্সন আমার কত হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে যদি দেখেন আমেরিকা বা ইউরোপের বা উন্নত দেশগুলো যারা 1, 2, 3 ইকোনমির মধ্যে রয়েছে, তাদের সাথে আমাদের যে ডিসপ্যারিটি সেটা প্রায় 100 ভাগের 1 ভাগও নয় আমাদের। আমি কেন আসছি এখানে, যে স্বাধীনতার কথা বলে আজকে আলোচনাটা শুরু হয়েছিল, একটা সময় কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থীদের মধ্যে একটা মতভেদ ছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে সন্তুষ্ট থাকবে না পূর্ণ স্বরাজের দাবি থাকবে। নরমপন্থীদের মধ্যে যেরকম গান্ধীজি ছিলেন, আরও বহু মানুষ ছিলেন, তেমনি যারা পূর্ণ স্বরাজের দাবি তাদের মধ্যে অন্যতম সুভাষচন্দ্র বসু, এমনকি পরবর্তীকালে নেহরুও পূর্ণ স্বরাজের দাবিকে সমর্থন করেছিলেন। আজকে ভারতবর্ষের সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের যারা নেতৃত্ব তারা ডোমিনিয়ন স্ট্যাটাসে অনেক বেশি আগ্রহী। কার ডোমিনিয়ন স্ট্যাটাস নেবেন সেটা নিয়ে আগ্রহী। এতদিন ছিলেন আপকি বার ট্রাম্প সরকার, এবার যাকে আপকি বার ট্রাম্প সরকার স্লোগান দিয়েছেন সে রোজ উঠতে বসতে পালিশ করছে। আসিম মুনিরকে নিয়ে সে লাঞ্চ খাচ্ছে, তখন সে নতুন সরকার বাছার জন্য সে চলে গেছে রাশিয়ার কাছে। এখন পুতিন হয়েছে ভালো, আর আগে যাকে ট্রাম্প সরকার বলেছিলেন সে হয়ে গেছে সতীন। এই সতীন আর পুতিনের মাঝখানে ভারতবর্ষের অর্থনীতি যে 5 ট্রিলিয়ন থেকে কোথায় মুখ তুবড়ে করবে, আজকে
50% ট্যারিফ জারি করেছে, এক্সট্রা ট্যাক্স ইম্পোজ করেছে। ভারতবর্ষের বুকে আমরা দেখেছি ইন্দিরা গান্ধীকে, যখন রিচার্ড নিক্সন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি পরিষ্কার বলেছিলেন পাকিস্তানের সাথে যেন ভারত কনফ্লিক্টে না জড়ায়। ইন্দিরা গান্ধীর জবাব ছিল ভারত আমেরিকাকে তার বন্ধু মনে করে, বস নয়। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভারতবর্ষের একজন কূটনীতিক যিনি বর্তমানে কম্বোডিয়ার রাষ্ট্রদূত, বর্তমানে মোদী সরকারের আমলেও, সেই কূটনীতিককে আমেরিকার সরকার 2013 সালে মনমোহন সিংয়ের সরকার তাকে অ্যারেস্ট করেছিল সামান্য ভিসাজনিত একটা তুচ্ছ কারণ দেখিয়ে, যেটা ছিল ভারতবর্ষের বিদেশ নীতির উপর আঘাত, ভারতবর্ষের স্বাধীনতার উপর আঘাত। মনমোহন সিংয়ের সরকার কি করতে পারে সেদিনকে দেখিয়ে দিয়েছিল, যাকে মৌনমোহন বলছিল। মার্কিন প্রতিনিধি দলকে বয়কট করেছিল ভারত, মার্কিন দূতাবাসের কর্মীদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল, সুরসুর করে বাধ্য হয়েছিল আমেরিকার সরকার তাকে মুক্তি দিতে। আর আজকে দাঁড়িয়ে আমি শেষ করেছি, ওয়ান লাইনার শেষ করেছি, আজকে দাঁড়িয়ে যাকে সেদিনকে মৌনমোহন বলেছিলেন, আজকে দেখছি কারা আসলে মৌনমোহন। আমেরিকা জুজু দেখায়, আমেরিকা হুঙ্কার দেয় সিজফায়ার আমি বন্ধ করেছি, আমেরিকা বলে যুদ্ধ বন্ধ কর নইলে ব্যবসা বন্ধ করে দেবো, সুরসুর করে মাথা নত করে দেয়, একটা মুখ খোলা হিম্মত দেখায়। এত বৃহৎ সাবজেক্ট যে আলোচনা হয়তো এই কয়েক মিনিটে করা সম্ভব নয়। আমার আলোচনা একেবারে শেষের দিকে। আমার খুব ছোট প্রশ্ন থাকবে, যার উত্তর ছোট আকারেই প্রত্যেকের কাছে চাইব, বিতর্ক তো অবশ্যই করে থাকবে। একদম গ্রাউন্ড লেভেলে, তৃণমূল স্তরে রুটি কাপড়া আর মাকান সারা জীবনের ডিম্যান্ড আমরা পূরণ করতে পেরেছি জগন্নাথ দা? তার আগে যেহেতু তিনজনেরই আক্রমণের কেন্দ্রবিন্দু আমি, তাদের রেসপন্ড করার জন্য রাইট টু রেসপন্ড আমার আছে। এক তো হচ্ছে শতরূপকে শুধু স্মরণ করিয়ে দিই যে মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্সের উদাহরণের সবচেয়ে বড় রূপায়ণকারী যদি কেউ বলেন তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। সুভাষ চক্রবর্তী এবং বুদ্ধদেব ভট্টাচার্য মহাকারণের অলিন্দে প্রেস কনফারেন্স করে বলেছিলেন সরকারের কাজ হোটেল চালানো নয়, গ্রেট ইস্টার্ন হোটেল বিক্রি করে দেওয়ার সময়তে, অ্যাঞ্জেল ইন্ডিয়া, লিলি বিস্কুট, এরকম অজস্র কারখানা স্টেটের রাজ্যের রাষ্ট্রায়ত্ত সংস্থা বুদ্ধ ভট্টাচার্যের আমলেই বিক্রি করে দেওয়া হয়েছিল। এবং ঘটনাচক্রে তার জন্য বাজেটারি সাপোর্ট নেওয়া হয়েছিল ডিএফআইডির কাছ থেকে। অরূপ ভাইয়ের আমার হয়তো মনে থাকবে সেটা। ব্রিটিশ সংস্থার কাছ থেকে বাজেটারি সাপোর্ট নিয়ে এই গভর্নমেন্টই হচ্ছে এখানকার তথাকথিত বামপন্থী সরকার এগুলো বিক্রি করে দিয়েছিল। এবার তার উত্তরণ হলো কি করে? তার উত্তরণ হলো তাও লেফট আমলে ওই সরকারের জমি হস্তান্তর করার একটা পার্সেন্টেজ গভর্নমেন্টের কাছে রাখা, আর জমিগুলো সরকারি সংস্থার জমিগুলোর রায়তি সত্ত্ব দেওয়া হয়নি, সরকারের হাতেই জমি ছিল, লং টার্ম লিজে দেওয়া হয়েছিল। এই সরকার এসে নতুন টাকা নেই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার, সরকার এখন সরকারের হাতে থাকা সমস্ত জমি বেচে দিতে চাইছে। এবং আমি বলি বেচে দিতে, তার ফলে ওই লিজ ল্যান্ডগুলো এখন রায়ত ল্যান্ড পলিসি হচ্ছে, তাতে চা বাগানও বিক্রি করছে। চা বাগানের ইদানিং 14-15টা চা বাগান কে কিনেছে অরূপ ভাই বলতে পারবে। এবং আরও সবচেয়ে বড় উদাহরণ, মেট্রো ডেয়ারি বেচে দিল গভর্নমেন্ট। আলিপুর সেন্ট্রাল জেল প্রমোটিং করার জন্য আলিপুর সেন্ট্রাল জেল এই গভর্নমেন্ট বিক্রি করে দিল। তো তার ফলে এবং দেখুন 11টি দপ্তর চালায় এখানকার মাননীয়, সবকটি দপ্তরের বাজেট জিলোটিনে যায় নাকি লেজিসলেচার, স্ট্রং লেজিসলেচার। আলোচনা শেষ করতে পারবো না। অরূপদা, বর্তমান সরকারের প্রসঙ্গ স্বাভাবিকভাবে কেন্দ্র থেকে রাজ্যে চলে এসে রুটি কাপড়া মাকানে আমি ছুতে পারছি না, প্লিজ। না, রুটি কাপড়া মাকানের প্রশ্নে ভারতবাসী জানেন যে আজও ভারতবর্ষের একটা সময় অর্জুন সেনগুপ্ত রিপোর্ট ছিল 77% মানুষের হাতে দৈনিক 20 টাকা ক্রয় ক্ষমতা নেই। আজকের দিনে দাঁড়িয়ে 77%টা হয়তো 67% নামতে পারে, কিন্তু কার্যত আজও অর্ধেকের বেশি ভারতবাসী একবেলা না খেতে পেয়ে ঘুমোতে যায়। যে স্বাধীনতার কথা আজকে এখানে আলোচনা হচ্ছে, সত্যি সত্যি সেই স্বাধীনতা ভারতবর্ষের অর্ধেক আকাশের মানুষের কাছে পৌঁছেছে কিনা সেটা আজকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে প্রশ্ন। তার সাথে সাথে দাঁড়িয়ে যে কথাগুলো এখানে জগন্নাথ বলেছে, নিশ্চিত আমি রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রকে আক্রমণ করবো, প্রতি আক্রমণ করবে, কিন্তু দিনের শেষে কোনো দেশের রাষ্ট্রনায়ক বোধহয় কোনো চিটিংবাজকে বাইরের দেশে নিয়ে গিয়ে বলেনি যে ওহা পে মেরে ভাই ব্যাঠা হুয়া হয়, তারপর সেই চিটিংবাজরা দেশের মানুষের ব্যাংকের টাকা মেরে দিয়ে পালিয়ে যায় আর তাদের সেফ প্যাসেজ করে দেয় একটা কেন্দ্রীয় সরকার। এই দুর্ভাগ্যের দিন ভারতবাসীকে দেখতে হবে, সেটা বোধহয় সত্যি যারা দেশ স্বাধীন করেছিলেন তারাও পাবেন। আশুতোষ, রুটি কাপড়া আর মাকান। রুটি কাপড়া মাকান বললে তো মুশকিল হয়ে যাবে, তার কারণ হচ্ছে রুটিও নেই, কাপড়াও নেই, মাকানও নেই। মাকান দেখা যাচ্ছে না, পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে না, ভারতবর্ষ দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এমপ্লয়মেন্টটা কোথায়, কাজ কোথায়, চাকরি কোথায়, মানুষ যে কোথায় কাজ করতে যাবে। জুট মিল একের পর এক পশ্চিমবঙ্গে বন্ধ, কারখানা নেই, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই। গোটা ভারতবর্ষে দেখা যাচ্ছে না ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আমি তো তোমার ডেটা দিয়ে তখন বললাম। এবং জগন্নাথ দাকে একটু মনে করিয়ে দিই, আমি এই নেহরুকেই শুধু সমালোচনা করেছি, নেহরুভিয়ান ইকোনমি। এই নেহরুভিয়ান ইকোনমি তৈরি হয়েছিল মিক্সড ইকোনমির সিস্টেমে। এই মিক্সড ইকোনমি তখনই প্রথম আইডিয়াটা আসে, এবং সোশ্যালিজমও সেই ইকোনমিক সোশ্যালিজম, মানে যেটা
প্যারাডাইম শিফট, সেই সময় এগুলো জানতে হবে। আর একটা কথা বলি, আমি শেষ করার আগে শুধু বলবো, রুটি কাপড়া মাকান আনার জন্যে আবার সেই গণতন্ত্রে ফিরে যেতে হবে। তার কারণ শুধু ক্ষমতায় বসে থাকবো, সমস্ত বডিগুলোকে নিয়ে, সমস্ত কনস্টিটিউশনাল বডিগুলোকে ভাঙবো, রুটি কাপড়া মাকান এই যুবদের আসবে না যতক্ষণই সরকার থাকবে। জগন্নাথ যে উদাহরণটা দিলেন আমার তো মানতে কোনো অসুবিধা নেই। ঘটনাটা হচ্ছে জ্যোতি বসু বা বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ও পশ্চিমবাংলাতে সমাজতন্ত্র নির্মাণ হচ্ছিল না। পুঁজিবাদী একটা দেশের মধ্যে একটা রাজ্য একটা যে পুঁজিবাদী স্ট্রাকচারেই চলছিল রাজ্যটা, এই নিয়ে কোনো ইলিউশনের জায়গা নেই। বামপন্থী ফ্রন্ট সরকার চেষ্টা করেছিল সেই পুঁজিবাদী একটা ব্যবস্থার মধ্যে যতটা মানবিকভাবে সরকারটাকে চালানো যায় সেইটা চেষ্টা করতে, যে কারণে আমাদের আপনি যেরকম একটা মানে বিক্রি হওয়ার উদাহরণ দেখাতে পারবেন অজস্র, যাই হোক আমি বলছি সেরকম হাজার হাজার সরকারি স্কুল খোলা, হাজার হাজার সরকারি বা শয়ে শয়ে সরকারি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র খোলার উদাহরণটাও রয়েছে, কেননা এইটুকুই আমাদের করণীয় ছিল। এবার আমি আর এই যে রুটি কাপড়া মাকান বা এই প্রশ্নে বলছি, যে কথাটা বলছেন আমার মনে হয়, দেখুন ওরম তো সময় পাবো না ধরে ধরে আলোচনা করার, কিন্তু যতদিন পর্যন্ত এই জিডিপি ইত্যাদি ইত্যাদি এত হাজার কোটি টাকা জিডিপি, অত ট্রিলিয়ন ডলারের ইকোনমি, এই সবগুলো বেশি আমাদের আলোচ্য থাকবে না, ততদিন পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান হবে না। যদি সত্যিই সমস্যার সমাধান করতে হয় তাহলে দেশের কতগুলো বাচ্চা স্কুলে যাচ্ছে, কতগুলো মানুষ চিকিৎসা পাচ্ছে, কতজন অন্ততপক্ষে 3 বেলা খেতে পারছে, এই হিউম্যান ডেভেলপমেন্টের প্যারামিটারগুলোকে ধরে আমাদের আলোচনা করতে হবে। না হলে একটা লোক ইনকাম করবে 100 কোটি টাকা, একজন ইনকাম করবে 5 টাকা, আর আপনি দুজনের অ্যাভারেজ ধরে দেখিয়ে দেবেন যে দেশের জিডিপি অত, ন্যাশনাল ইনকাম অত। হ্যাঁ, এইগুলো করলে না আমরা বছরের পর বছর, দশকের পর দশক অন্ধের হস্তি দর্শন করে যাব। আমাদের চার অ্যাড করতে চায় যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সত্যি করেই তার অ্যানালিসিস হওয়া দরকার, কিন্তু কে অ্যানালিস্ট সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা চার অতিথি আমাদের দিক ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন, গণতন্ত্রের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছি, একেবারে একটা পজিটিভ নোট দিয়ে প্রত্যেকেই শেষ করার চেষ্টা করলেন যে হ্যাঁ আমরা পারবো। অবশ্যই রাজনৈতিক এই বিভেদ থাকবে, বিতর্ক থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু কোথাও একটা এক হতেই হবে গণতন্ত্রের স্বার্থে। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। চোখ থাকুক ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন।